তো এখানে আমার কোশ্চেন হচ্ছে এই যে ইউডেমি বলেন বা আপনার হচ্ছে কোর্সেরা বলেন, তো এগুলো কি দে আর কাউন্ট অন দ্যাট ওয়ান অর নট? মানে তারা কি এটা মানে হার্ভার্ডের মতো একটা কোর্স তুমি ইউটিউবে দেখতে পাচ্ছ, এটা মানে আমার কাছে মনে হয় যে এটা একটা ব্লেসিং। স্টার্টআপ নাই এটা বলা ঠিক না, এটা ঠিক না। আমাদের অলরেডি অনেক স্টার্টআপ আছে। এখন আমাকে বলেন ভাই যে স্কিলগুলো যে আমি ডেভেলপ করবো, হোয়ার আই ক্যান ডু দ্যাট, মানে যেমন ধরেন ইউডেমি আছে, তারপর হচ্ছে অ্যাঞ্জেলা ইউর হচ্ছে কিছু ভিডিও আছে যে 100 Days of Python, আমি এটা দেখেছিলাম আর কি। তো আমিও ধরেন 100 days করতে পারিনি, হয়তো 25 days করছি আর কি। তো এখানে আমার কোশ্চেন হচ্ছে এই যে ইউডেমি বলেন বা আপনার হচ্ছে কোর্সেরা বলেন, তো এগুলো কি দে আর কাউন্ট অন দ্যাট ওয়ান অর নট? মানে তারা সো আমি যেটা সবাইকে বলি, আসলে সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার দ্যাট মাচ। তার মানে যে একেবারে তুমি সিজিপিএ 2 নিয়ে বসে থাকবে সেটা না, বাট সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার ইন দ্য সেন্স যে তুমি কোর্সের একটা কোর্স করলে জাস্ট ফর দ্য সার্টিফিকেট, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট না। তুমি এখন নলেজটা, সো আমি সবাইকে কিছু কিছু জিনিস, যেমন এখন আরো হয়তো আপডেটেডই আছে, যেমন তোমার হার্ভার্ডের CS50, এটা আমি সবাইকে রিকমেন্ড করি, এবং মানে এটা একটা অ্যামেজিং কোর্স। মানে হার্ভার্ডের মতো একটা কোর্স তুমি ইউটিউবে দেখতে পাচ্ছ, এটা মানে আমার কাছে মনে হয় যে এটা একটা ব্লেসিং। মানে একসময় তো এটাও ছিল না, যখন আমি কোডিং স্টার্ট করছি আমিও একসময় যে ইউটিউবে তোমার জাভার কিছু প্রোগ্রামিং এর ভিডিও বাংলায় করতাম, বা হচ্ছে সি প্লাস প্লাস আছে, তখন যেমন খুব বেশি যে ভিডিও ছিল তা না, বাংলাতে তো একেবারে ছিলই না। তো স্টিল এই যে CS50 যেটা, মানে এত কোয়ালিটিফুল কন্টেন্ট, তুমি যদি একটু এই যে কনসিস্টেন্সি নিয়ে পুরা হচ্ছে কোর্সটা অ্যাটলিস্ট ফলো করতে পারো, তোমার কোনো সার্টিফিকেটের জন্য না। মানে ওটার হয়তো সার্টিফিকেট ভার্সনও আছে যে কোর্সেরাতে গিয়ে তুমি এনরোল করে ভার্চুয়ালি করে একটা সার্টিফিকেট পাবা, বাট ওইটা ইম্পর্টেন্ট না। ওই কোর্সে যে কন্টেন্ট গুলো শেখানো হয়, তুমি যদি সেগুলো, তো আমার মনে হয় যে তুমি অলরেডি একটা হেড স্টার্ট পাবা। ডেভিড মালান যেগুলো করছে, ডেভিড মালানের আমি CS50 করলে তুমি সিএস এর বেসিক জিনিস, আর আমি সবাইকে এটাই বলি যে বেসিক জিনিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মানে থিং। সো তুমি যে একেবারে খুবই স্পেশালাইজড ফিল্ডে একটা মানে লো লেভেল অপটিমাইজেশন তোমার জানতে হবে, সেটা ইম্পর্টেন্ট না, বাট বেসিক জিনিসগুলো কি, কারণ হচ্ছে 2 দিন পর দেখা যাবে আসলে এই বেসিক জিনিসগুলো লাগবে, কারণ এখন তো এআই আসতেছে, কোড লিখে দিবে, এবং অনেক মানে ম্যাক্সিমাম লো লেভেল কোডই হচ্ছে এআই লিখে দেবে, কিন্তু তোমাকে বুঝতে পারতে হবে যে আসলে এখানে কি ও ঠিক মতো করতেছে নাকি, বা ডিবাগ করার সময় তখনই তোমার মেইন স্কিলটা কাজে লাগবে। সো আমার মনে হয় যে CS50 একটা এরকম আরো রিসোর্সেস আছে, তোমার কোর্সেরাতে কোর্স আছে, এবং এখন ওই যে তোমার ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের পাশাপাশি আমার মনে হয় যে এমএল টা জানা ইম্পর্টেন্ট। সো তোমার ধরো এরকম ডিপ লার্নিং, হাউ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস ওয়ার্ক, এই ধরনের কোর্সগুলো আছে। তো সবার উচিত যে এইগুলো আসলে নিজে জানার জন্য পড়া, যে আমি জাস্ট এই কোর্সের সার্টিফিকেট থাকলে আমাকে গুগল থেকে ডাকবে এটার জন্য না, জেনে তুমি এই জিনিসটা আসলে নিজে জানার জন্য এবং শেখার জন্য ওন করা আর কি, ওন করা। এক্স্যাক্টলি, সো সেটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা কি এখন নেক্সট স্টেপে চলে যাই? সেটা হচ্ছে আপনারা তো অলরেডি ইউএসএ তে বলতে গেলে সাকসেসফুল অ্যান্ড কোয়াইটলি স্টেবলিশ দেয়ার, মানে তো আপনারা কি বাংলাদেশকে আপনারা কিভাবে দেখছেন, বা বাংলাদেশে কিছু করা যায় কিনা, বাংলাদেশ নিয়ে আপনাদের ফিউচার প্ল্যান কি, নাকি পুরোটাই আমেরিকা বেসড? এই সম্বন্ধে আমি আসলে জানতে চাচ্ছিলাম। ফার্স্ট আমি জুলকান ভাইদের শুরু করি, তারপর হচ্ছে আপনার কাছে আসতেছি। ভাই জুলকান ভাই, আপনি ফার্স্টে যদি কিছু বলতেন যে আপনি আসলে এই যে অলরেডি তো আপনি 5-6 বছর, আপনি নিয়ারলি মনে হয় 2010 সালে আপনি হচ্ছে দেশের বাইরে চলে গিয়েছেন। তো আপনারা তো 15-16 বছর ধরে দেশের বাইরে, আপনি বাইরের কালচারটাও দেখেছেন, কোরিয়ার কালচারটা দেখেছেন, ইউএস এর কালচার দেখেছেন। তো এখন হচ্ছে আপনি বাংলাদেশের কালচার বড় হয়েছেন। তো এখন আপনি কি মনে করেন যে বাংলাদেশে কিছু করা যায় কিনা? বাংলাদেশের এই যে দেখেন, রাশিয়ার নিজস্ব ভিকে আছে বা নিজস্ব অ্যাপ আছে, আমেরিকার ফেসবুক আছে, গুগল আছে, ইন্ডিয়ার তারা নিজস্ব করতে চাচ্ছে আর কি। বাংলাদেশের কেন কোনো ফেসবুক নাই? বাংলাদেশের কেন চায়নার উইচ্যাট আছে, চায়নার নিজস্ব সবকিছু কিউ আছে। বাংলাদেশে আমরা 25 কোটি মানুষ, আমাদের কিছু নাই কেন? আমাদের এতগুলো ইঞ্জিনিয়ার, এতগুলো মাথা, এত ব্রেন, বাট আমরা সব এইসব জায়গায় কাজ করতেছি, বাট বাংলাদেশের নিজস্ব কোনো কিছু নাই কেন? আপনি কি মনে করছেন আমরা কি ওইদিকে যেতে পারি কিনা? আমাদের তো এত মানে চিপ লেবার ফোর্স আছে, সবকিছু আছে, আমরা কি একটা স্টেপ নিতে পারি না যে আমরা এটা করতে পারি কিনা? বা মানে আপনারা কি মনে করেন, এটা আমি জানতে চাচ্ছি আর কি, আপনাদের কি? তার আগে আমি একটা কনটেক্সট দিয়ে শুরু করি। আসলে আমি যখন ভার্সিটি পাশ করি সাউথ কোরিয়াতে, আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি একটা স্টার্টআপ দিব। তো এই জন্য কিন্তু সাউথ কোরিয়াতে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে স্যামসাং, এলজি, হিউন্ডাই, এগুলো আমি কিন্তু কোনোটাতে অ্যাপ্লাই করিনি, কারণ আমার প্রথম ইয়াই ছিল যে আমি হচ্ছে একটা স্টার্টআপ টাইপ কোম্পানির সাথে কাজ করব, যেখানে আমি আসলে জানবো যে কিভাবে একটা স্টার্টআপ বিল্ড করতে হয় স্ক্র্যাচ থেকে। বাট আলটিমেটলি স্টার্টআপে জয়েন করা হয়নি, ওখানে মিড সাইজ কোম্পানিতে জয়েন করছি। তারপরে তো গুগলে ছিলাম, তো গুগলে আসি। তো
এই স্টার্ট আপ দেওয়ার ইচ্ছা অনেক আগে থেকে আছে, বাট আসলে সময় সুযোগ হয় না। আর স্টার্ট আপ দিলেও বাংলাদেশকে বেস্ট করে, বা বাংলাদেশে হয়তো একটা টিম থাকবে এরকম, বা একটা অফিস থাকবে এরকম ইচ্ছা আছে ভবিষ্যতে ইনশাল্লাহ। এখন দেখা যাক সেটা হয় কিনা, কিন্তু সময় সুযোগ বের করা হচ্ছে না। এটা একটা কজ। আর একটা কজ যেটা বলবো, যে আসলে বাংলাদেশে অনেক ক্ষেত্রে হয়তো বা ইনভায়রনমেন্টটা এখন ওইভাবে তৈরি হয়নি, যে স্টার্ট আপের জন্য যে একটা মানে সাপোর্ট, মানে হয়তো বা বিভিন্ন ক্ষেত্রে হয়রানি হতে হয় যেটা বলে আর কি, বা গভর্নমেন্ট ব্যাকআপ থাকে না আর কি। গভর্নমেন্ট ব্যাকআপ থাকে না, বা হয়তোবা নিজে একটা কোনো কিছু বানালেও সেটাকে মানে সেটা যে অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় না, বা অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় না, বা অ্যাডপশন। adoption যেটা। বাট তার মানে যে দেশে কাজ হচ্ছে না তা তো না, দেশে পাঠানোর মতো কোম্পানি আছে এরকম, বাংলাদেশে নাই কিছু তা না, এরকম কোম্পানি আছে, আরো ইনশাল্লাহ হবে। তো সেটার জন্য ওখানে অনেকে ভাই আছে যারা হয়তোবা আগে গুগলে ছিল, এখনো দেশে একটা ছোটখাটো কোম্পানির সাথে কাজ করতেছে বা অ্যাডভাইজার হিসেবে কাজ করতেছে। তো আমার মনে হয় যে আসলে বিভিন্নভাবে দেশকে সাপোর্ট করা যায়। কেউ ইউএসএ তে কোম্পানি দিয়েও বাংলাদেশকে সাপোর্ট করতে পারে, কেউ বাংলাদেশে কোম্পানি দিয়েও সাপোর্ট করতে পারে, বা বাংলাদেশে এমনকি ধরো যতদিন এরকম কিছু করা হচ্ছে না, দেশে একটা ধরো দক্ষ জনবল তৈরি করা, যেটা ধরো আছে হ্যাঁ সবাই একটা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবে, বা আমার ফিল্ড যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদেরকে এডুকেট করা যায় কিনা, তারা রাইট ওয়েতে রাইট মানে গাইডেন্সটা পাচ্ছে কিনা, সেই দিক দিয়েও যদি কাউকে হেল্প করা যায় সেটার চেষ্টা করতেছি। এখন দেখা যাক আল্লাহ ভাগ্যে কি রাখছে। ভাই আগে তো আপনি কিছু লিখতেন আর কি, ফেসবুকে লিখতেন, বা এখন তো আমরা সেই গাইডলাইন্স গুলো পাই না। প্রায় 1 বছর 3 বছর হচ্ছে মনে হয় আপনার কোনো 3 বছর ধরে আপনার কোনো ফেসবুকে সেরকম কোনো আমরা কোনো লেখা পাচ্ছি না যে আপনার গাইডলাইন গুলো। গাইডলাইন আসলে ওই যে মাঝে মধ্যে বলে নাকি রাইটার্স ব্লক নাকি, যদিও নিজে রাইটার না, তারপরে আগে আসলে এরকম হয়তোবা মানে হচ্ছে আসলে দেখা যায় যে কাজের ক্ষেত্রে যত দিন যায় আসলে মানে ওয়ার্কলোডও বেড়ে যায়, বা প্রেশার বেড়ে যায়, বা প্রজেক্ট টাইমলাইন, তারপরে ফ্যামিলি পিচি বড় হচ্ছে, আসলে সব দিকে টাইম ম্যানেজ করাটা কোয়াইট ডিফিকাল্ট। তো এই জন্য আসলে ইউটিউবে অনেক সময় হয়তোবা ভিডিও বানানো হয় না। অবশ্য মাঝখানে ইচ্ছা ছিল, যেমন প্রথমে যে জাভা বা সি এর যে কোর্সগুলো আমি বানিয়েছিলাম, তখন কিন্তু আমি আসলে স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু একেবারে এক্সপার্ট না। মানে আমি যে শিক্ষক.com ছিল, হয়তোবা তোমরা মনে থাকবে না, অনেক আগের জেনারেশন মনে থাকবে, আমি রাগিব হাসান ভাইকে আমি নিজে মেল দিছিলাম যে ভাই আমি হচ্ছি দেখলাম যে জাভার কোনো কোর্স নাই, আমি এখন একটা স্টুডেন্ট, যদিও জাভা পারি না, আমিও শিখতেছি, বাট আমার মনে হয় যে আমি শেখাতে পারবো বাংলায়, তো এরকম একটা কোর্স অফার করলে কেমন হয়। তো তখন উনি খুবই পজিটিভলি নিয়েছিলেন। তারপরে তো শিক্ষক.com প্লাস ইউটিউবে তো কোর্সগুলো আছে। তো এই জন্য আমার মনে হয় যে আমিও আসলে খুব একটা ভালো এআই এমএল এগুলো পারি না। তো যখন শিখবো বা যখন শিখতেছিলাম, তখন আসলে বাংলাতেও এরকম কিছু করা যায় কিনা, যে বাংলায় ধরো হয়তো বা ছেলেপেলেরা শেখার জন্য যে কিভাবে আসলে একটা মডেল ট্রেন করতে হয়, মডেল ইউজ করতে হয়, বা কি কি কনসেপ্ট গুলো বেসিক, বা এখন যেহেতু সব এআই নিয়ে, এআই এর কোর বিষয়গুলো বুঝে সেটাকে আসলে তুমি ইউজ করে, মানে এই যে এআই বা এই ধরনের নতুন জিনিসগুলো কেমন করে করা যায়, এটা নিয়েও ইচ্ছা আছে, বাট আসলে সময় করা হচ্ছে না। বাট ট্রাই করবো যে সময় দেয়, এগুলো আসলে মানে ইয়াং জেনারেশনকে হেল্প করবে ইনশাল্লাহ, দেখা যাক। এখন তাহলে ভাইয়ের কাছে আসি, বাট ভাইয়ের কাছে মানে আপনি যখন শুরু করার আগে আমি একটা পয়েন্ট বলতে চাই। সেই পয়েন্টটা হচ্ছে, আমরা কিন্তু দেখতেছি ভাই ইউএসএতে হিউজ পেপারস আছে, দোজ আর অল আর ইংলিশ। চায়নাতে আমি অনেক পেপার পড়ছি, সেটা চাইনিজ পেপারস। আপনি রাশিয়াতে যেমন রাশিয়ান পেপার, রাশিয়ার তাদের নিজস্ব লোকাল ল্যাঙ্গুয়েজে। বাট আমি কিন্তু বাংলাদেশে কোনো পেপারস যেটা দেখছেন, যেটা আমাদের নিজস্ব একটা নিজস্ব আর্কাইভ থাকবে, বাংলা ল্যাঙ্গুয়েজে থাকবে, তাহলে হচ্ছে আমাদের সব কিছু বাইরে যাবে না। আমরা সব কিছু নিব, বাট আমাদের যেগুলো নতুন নতুন যেগুলো আসবে সেগুলো আমরা বাইরে বের করার আগে আমরা নিজেরা চেক করে দেখবো, যেটা চাইনিজরা করে বা রাশিয়ানরা করে বা জার্মানরা করে। জার্মান কিন্তু ফার্স্টে কিন্তু সব কিছু দিয়ে দেয় না ভাই, তারা নিজেরা চেক করে, নিজেরা পেপার লেখে, তারপর তারা নিজেরা সব কিছু করে। দেন যখন এটা অলরেডি তারা 5 ইয়ার্স 6 ইয়ার্স ইউজ করা শেষ, তাদের কাজ শেষ, ওকে এখন ওপেন করে দেওয়া যায়, তারপরে তারা কিন্তু ওটা করে। কিন্তু বাংলাদেশের কিন্তু এতগুলো স্টুডেন্ট আছে যারা লাস্ট 50 ইয়ার্স তারা কিন্তু বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছে, তারা কিন্তু এগুলোতে অবদান রাখতেছে। তারা কিন্তু এই জিনিসটা বাংলা ল্যাঙ্গুয়েজে করলে কেমন হয়। এবং আপনি হয়তো বা জানেন যে অ্যারিস্টটল বা এরা ছিল হচ্ছে ল্যাটিনে, তারা কিন্তু এই যে মুসলিম সাম্রাজ্যের সময় যখন ইরাকে যখন কিছু ছিল, তারা কিন্তু সবকিছু অ্যারাবিকে নিয়ে আসছিল। অ্যারাবিক থেকে তারপর হচ্ছে আমরা কি এরকম কিছু করতে পারি না যেটা সবকিছু বাংলা ল্যাঙ্গুয়েজের ভিতরে থাকবে, যেটা আমরা কিছুটা কন্ট্রোল করবো, বা আমরা সবকিছু জানবো, আমাদের এটা হবে হচ্ছে একটা মানে কি বলে মানে সবাই হচ্ছে এটা হবে মানে নলেজের জায়গা আর কি, আলেকজান্দ্রিয়ার মতো ভাই। তো এরকম কোনো কিছু আপনার মানে ওইখান থেকে শুরু করছে, সেই হিসেবে আপনার পার্সপেক্টিভ আমাদের কিছু বলেন, যেটা হচ্ছে বাংলাদেশের জন্য আপনার কোনো প্ল্যান আছে কিনা, বা আপনি কিছু করতে চান কিনা। আচ্ছা, হ্যাঁ, এইটা ভেরি ইন্টারেস্টিং আইডিয়া। মানে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে পেপারগুলো থেকে লেখা, হ্যাঁ, এটা করলে যেটা সুবিধা হবে আসলে ওই ম্যাথ স্কেলে, তাইলে তখন নলেজগুলোকে ট্রান্সলেট করা যাবে, অনেকেই ওটা থেকে পড়তে পারবে। আমিও যেমন বুয়েটে থাকতে আমি বলবো, আমাদের এডুকেশন সিস্টেমটা ছিল পড়ানো হতো বাংলায়, কিন্তু এক্সাম আমরা আসলে ইংলিশেই লিখতাম।
তো ওখানে একটা গ্যাপ থেকে যায় আসলে, ইংলিশ ফ্লুয়েন্সিটা আমরা বলায় ফ্লুয়েন্সিটা আসে না বাংলাদেশে। হ্যাঁ, তোমার সেক্ষেত্রে এটা খুব ভালো উদ্যোগ। কিন্তু আমি বলবো এটার জন্য না আসলে আমাদের ওখানে একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার, যেমন কালচার অফ রাইটিং পেপার্স ইন বাংলাদেশ। আমাদের কি ওটা এখনো হইছে? আমি ওটা শিওর না। হ্যাঁ, প্র্যাকটিস হচ্ছে পেপার রাইটিংয়ের। তোরকম আমরা যদি কালচার থাকে যে হ্যাঁ প্রতিটা ইউনিভার্সিটি থেকে আমরা প্রচুর পেপার পাবলিশ করতেছি, তখন নিজস্ব একটা যদি কালচার যদি খুব স্ট্রং হয়ে যায়, তখন দেখা যাবে যে না, হ্যাঁ আমরা এটাকে ল্যাঙ্গুয়েজ করে নিজের ল্যাঙ্গুয়েজে করেই পাবলিশ করে আর্কাইভ করে রেখে দিলাম। তো আমি মনে করি ওই যে এগেইন ওই মার্কেটটা রেডি হইতে হবে, ওটা আমার মনে হয় এখনও রেডি না, বাড়তেছে, ভবিষ্যতে ওটা হয়তো উদ্যোগ নেওয়া যাবে। আর অ্যাজ ফর ফিউচার মানে থিং দ্যাট আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট ইন মাই কান্ট্রি, এখানে ওই যে এগেইন আমি মার্কেটের কথাটা বলবো। ও যেটা বললো স্টার্ট আপ নাই, এটা বলা ঠিক না, এটা ঠিক না। আমাদের অলরেডি অনেক স্টার্ট আপ আছে, পাঠাওয়ের মতো কোম্পানি আছে আরও। তো ওই যে মার্কেটটা পাওয়া, কোন এরিয়াতে ডিমান্ড আছে, আর একটা বলবো যে ব্যাংকিং সেক্টরের সফটওয়্যারগুলো, ওটার জন্য কিন্তু স্টার্ট আপ বা ছোটো সফটওয়্যার কোম্পানি ওরা কিন্তু এই সলিউশনগুলো দিতে পারে। তো ওই যে রাইট মার্কেট খোঁজা, যেটা আমেরিকা বা চায়নার ক্ষেত্রে খুব ইজি, যেটাই আইডিয়া আনো দেখা যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সো মাচ সাপোর্টিভ, ওটাকে ইজি ট্রান্সলেট করলেই বিশাল একটা মার্কেট পেয়ে যাচ্ছ। তো এখানে এই ব্রাইট মার্কেটটা আমার মনে হয় এখনও একটা গ্যাপ আছে। যেমন আমি বলতেছি একটা এক্সাম্পল, ধরো তুমি ফিউচার টেকনোলজি হলো রোবোটিক টেকনোলজি। হ্যাঁ, তুমি এখন বাংলাদেশে এখনও তো রাস্তাঘাটের অনেক চ্যালেঞ্জ আছে, রাইট? তো তুমি এখন রোবট দিয়ে একটা সার্ভিস দিবে, তার আগে তো তোমাকে অ্যাসেস করতে হবে এটা আসলে ফিজিবল হবে কি না। যেমন আমি আমেরিকায় অলরেডি এই অটোনোমাস ড্রাইভিংয়ের কথা বলতেছো, ওয়েমো কোম্পানি, ওই গুগলের একটা সাইট প্রজেক্ট, হ্যাঁ, ওয়েমো কিন্তু অলরেডি তাদের অটোনোমাস ড্রাইভ ডিপ্লয় করে দিছে সেভারেল সিটিস। আমি এই 5 মাস আগেই আটলান্টাতে গেছিলাম কনফারেন্সের জন্য। তো কনফারেন্স শেষে আমরা ডিনার করতে যাচ্ছি, আমাদের সামনেই সুন্দর করে একটা ওয়েমো গাড়ি এসে পার্ক করলো ওই বিজি ক্রাউডের মধ্যে। হ্যাঁ, আটলান্টা ইজ এ বিজি সিটি, তো এর মধ্যেই চলতেছে, রাইট? তো অ্যাটলিস্ট ওদের বেসিক স্ট্রাকচারগুলো ঠিক আছে, যেখানে ওরা একটা নতুন আইডিয়া এনে মনে করতেছে না এখানে একটা মার্কেট আছে, আমি এটা ডিপ্লয় করতে পারবো। তো আমার মনে হয় যে কেউ এরকম আইডিয়ার ক্ষেত্রে প্রপার মার্কেটটা ফাইন্ড করাটাই আসলে মনে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। যদি প্রপার একটা মার্কেট থাকে, দেন অনেকেই আসলে নতুন কোনো আইডিয়া নিয়ে ওটা ক্যাটার করতে পারবে। আপনার কথার মানে হচ্ছে যে বাংলাদেশে একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার, ওটা যেখানে একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, তারপরে এই প্রোডাক্টটার বেনিফিশিয়ারি কারা হবে, ওটাও কতটা রিসেপটিভ। যেমন আমেরিকায় যে কোনো ইয়ে দেখা যাচ্ছে সবাই কুইকলি রিসিভ করে নেয় ওই সার্ভিসটা। মানে এটা গভর্নমেন্টের একটা দরকার। গভর্নমেন্ট ইনভলভমেন্ট বলো, একটা পিপল অ্যাওয়ারনেসও বলো, যে না আমি একটা প্রোডাক্ট দিলাম, ওটা কিন্তু নিচ্ছে। এখানেও কতগুলা সবগুলা ওইটাই এখন মেইন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে এখন। আসলে দুইটার ক্ষেত্রে যখন একটা কম্বাইন একটা ফোর্স আসবে, তখন হয়তো দেখা যাবে যে না ইজিলি যে কোনো কিছু করে, আচ্ছা না আমি একটা স্টার্ট আপ দিই বা একটা কন্ট্রিবিউট করি। আমার মনে হয় যে আসলে দেশে যদি এমন মানে ইনভায়রনমেন্টটা এরকম ক্রিয়েট করা হয় যে দেশে স্টার্ট আপ ফ্রেন্ডলি, যে বাইরে থেকে, কারণ ইন্ডিয়াতে কিন্তু অনেকে ব্যাক করছে, অনেক ভাই, অনেক ইউএসএ থেকে অনেকে, চায়নাতে প্রচুর ব্যাক করতেছে, ইন্ডিয়াতে ব্যাক করে এন্টারপ্রেনারশিপ নতুন কোম্পানি দিচ্ছে, অনেক বড় বড় বেশ ভালো ভালো বড় কোম্পানি ইন্ডিয়াতে তৈরি হচ্ছে। এখন যদি বাংলাদেশে এরকম কারণ ইনসেন্টিভ থাকে যে আমি যাব, কারণ ইউএসএ থেকে বাংলাদেশে আসা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, কারণ ইউএস এর স্যালারির কথা বলো, লাইফস্টাইলের কথা বলো, বাংলাদেশে আসলে এক্সপেক্ট করা ঠিক হবে না যে সেম লেভেলের স্যালারি পাবে। স্টিল মানে একটা ডিসেন্ট তো লিভলিহুড চলার জন্য তো আসলে একটা দরকার, তাই না? তো সেটার জন্য মানে সাপোর্ট বা এনভায়রনমেন্ট বা সেরকম রিস্ক নিয়ে যারা আসতেছেও, তাদেরকেও অনেক ক্ষেত্রে হয়তো বা হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। তো এইসব যদি আরো মোর ফ্রেন্ডলি করা যায়, আমার মনে হয় যে আরো এরকম অনেকেই ব্যাক করবে বাংলাদেশে। আরেকটা হলো যে কোনো কাজের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট লাগে, ওটা হলো বিগেস্ট চ্যালেঞ্জ, রাইট? এখন আমি ধরো একটা আইডিয়া নিয়ে আসলাম, আমি যদি এনাফ ইনভেস্টমেন্ট আউট অফ মাই ওন পকেট অর আদার ইনভেস্টর না পাই, দেন এটাকে স্কেল করা খুব চ্যালেঞ্জ। আমেরিকায় যেমন ওয়াই কম্বিনেটর নামে এরকম অর্গানাইজেশন আছে, যারা এরকম নতুন স্টার্ট আপদের আইডিয়া দেখে ফান্ড করে। হ্যাঁ, তখন ওদের এরকম ইনভেস্টর বের করা খুব ইজি হয়েছে। ওই যে বললাম একটা কালচার অলরেডি ওখানে ইমপ্লিমেন্টেড আছে, যেটাতে তুমি একটা কিছু পার্সু করলে
তোমার টাকার যদি টানও থাকে দেখা যাচ্ছে ইউ ক্যান ফাইন্ড এ ওয়ে। আর এই সিলিকন ভ্যালি যে বলে, সিলিকন ভ্যালি কিন্তু আসলে মানে স্টার্ট আপের একেবারে ধরা হয়, আতুর ঘর। আতুর ঘর আর কি। সব স্টার্ট ম্যাক্সিমাম প্রচুর স্টার্ট, তুমি সিলিকন ভ্যালিতে হাঁটলে দেখবে এখানে অ্যামাজন, এখানে গুগল, এখানে ফেসবুক, এখানে অ্যাপল, এখানে মানে এমন কোনো মানে টেক কোম্পানি বা এরকম বড় কোম্পানির নাম দেখবে না যেটা নাই। কারণ হচ্ছে ওইখানে আসলে স্টার্ট আপ ফ্রেন্ডলি, আর ওখানে ভেঞ্চার ক্যাপিটালিস্ট বলে যে তারা আসলে টাকা নিয়ে রেডি হয়ে আছে স্টার্ট আপে দেওয়ার আলফাবেটের জন্য। মতো। কিন্তু তোমার আসলে একটা রিয়েল প্রোডাক্ট আইডিয়া লাগবে, যেটা তোমার রিয়েল মার্কেট ভ্যালু আছে বা এরকম কিছু। মানে বাংলাদেশেও হয়তো বা আগে অনেক এরকম অ্যাপ ডেভেলপমেন্টের মানে আছে প্রপোজাল আনা হয়েছে, করা হয়েছে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোটখাটো জাস্ট মানে কোনো নন ফাংশনিং নন ইউজফুল অ্যাপ ইউজ করার পিছনে অনেক টাকা ঢালা হয়েছে। সেটা না করে আসলে কোয়ালিটিফুল জিনিসের পিছনে যাতে টাকা দিতে পারবে, এবং এরকম ভেঞ্চার ক্যাপিটালিস্ট থাকবে যারা ধরো ইনিশিয়াল ব্যাকিংটা দিবে, সিড রাউন্ড হবে, এরকম যদি একটা অ্যাটমসফিয়ার আস্তে আস্তে ভালো, এখনো কিছু হচ্ছে বাংলাদেশে আছে, আরো যদি বেশি হয় আমার মনে হয় যে আমি ভাই একটা জিনিস এখানে ইনপুট করতে যাচ্ছিলাম, ধরেন যে এই যে আপনারা বলতেছেন যে স্টার্ট আপ শুরু করার আগে আমাদের তো কিছু নলেজ দরকার, সো ট্রেন আপ করা দরকার, কোয়ালিফিকেশন করা দরকার, কোয়ালিফাই করা দরকার। যে একটা কিছু ধরেন সফটওয়্যার ডেভেলপ করবে, তো হি নিড টু বি কোয়ালিফাইড ফার্স্ট, দেন হি ক্যান গো ফরওয়ার্ড। সো আমাদের বাংলাদেশে এমন কিছু করা যায় না? কারণ ইউনিভার্সিটিগুলোতে কিন্তু ভাই এই যে কোডিং টোডিং এগুলোতে জাস্ট দে আর ইন র্যাট রেস। ইউনিভার্সিটিগুলো পুরোটাই হচ্ছে র্যাট রেস, যে তাকে শুধু পড়াবে, মানে মুখে তুলে দিবে, পরীক্ষার সময় বমি করবে, ভালো সিজিপি গো আউটসাইড। বাট আমি ওটা চাচ্ছি না, আমি চাচ্ছিলাম যে সময় নিয়ে করুক, 2 years 3 years করুক, বাট সে ওটার উপরে একটা কোয়ালিফিকেশন করে ফেলুক, যে সে হচ্ছে পাইথনে খুব ভালো কোডিং করতে পারে বা সফটওয়্যার ডেভেলপমেন্টে খুব ভালো। সো এরকম কোনো ট্রেনিং সেন্টার বা শুধু যে অনলাইনেই হবে এরকম না, যদি বাংলাদেশে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে এইভাবে স্কিল তৈরি করা, তার এটা বাংলাদেশের জন্য ভালো হবে। বাংলাদেশে যদি সে স্টার্ট আপ না দিতে পারে, সে হয়তো অন্য কোনো কান্ট্রিতে চলে যেতে পারে, সমস্যা নেই, হি ইজ অলরেডি কোয়ালিফাইড। এই যে আপনি যেরকম কোর্সের আবার একটু, বাট ওরকম না, আমরা এখানেই একটা ট্রেনিং সেন্টার শুধু বাংলাদেশের জন্য, বাংলা ল্যাঙ্গুয়েজে, বাংলা ও ইংলিশ দুটা বাংলিশ হিসেবে আমরা ইউজ করলাম। এটা কেমন একটা আইডিয়া? আপনি এটা যদি আপনারা কিন্তু এটা কিন্তু ভালো একটা আইডিয়া ভাই, যদি আপনি যদি এটা আসলে পজিটিভ নেগেটিভ দুইটা সাইড আছে। জি, বাংলাদেশে কিন্তু অনেক এরকম এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এসব অনেক কোর্স চলতেছে, অনেক ভালো আছে, খারাপ আছে, অনেক কিছুই আছে এরকম। বাট সেটা তো অবশ্যই তোমাকে একটা ট্রেন আপ করতে পারবে, তাই না? কিন্তু ওই যে সবাইকে আগে থেকেই বলি যে ট্রেন আপ কেউ তোমাকে করে দেওয়ার চেয়ে নিজে ফিগার আউট করাটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। আমি বলি যে সবার হচ্ছে কোর যে স্কিলটা, সেটা হচ্ছে গুগল সার্চ করতে পারা উচিত। এখন যদি তুমি গুগল সার্চ করতে পারো, তুমি ধরো এখন সার্চ করতে পারবে যে আচ্ছা আমার এই জিনিসটা কেমন করে শেখা উচিত, বা এটার কি কি রিসোর্স আছে। তো সেটা হলে কিন্তু তুমি একটা ওয়ে ফিগার আউট করতে পারবে। আর এখন তো ধরো এআই মোড, এআই সবকিছু আছে, তুমি জাস্ট আস্ক করতে পারবে গিভ মি আ লিস্ট অফ থিংস দ্যাট আই নিড টু ডু টু একটা গেইন এ স্কিল। তো এই ধরনের জিনিসগুলো আসলে আমার মনে হয় যে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে হ্যান্ডস অন ট্রেনিং এর দরকার আছে। কিন্তু ধরো অনেক ক্ষেত্রে এমন ভাবে যেভাবে কোর্স বেচা শুরু হয়েছে যে এটা জাস্ট একটা, ওটা ওই 2 দিন পরে ইউনিভার্সিটির মতো হয়ে যাবে, যে তোমাকে আনবে, কোর্স দিবে, শেষ, যাও, এরকম একটা। তার চেয়ে যেটা দরকার যে আসলে কোর্স থেকে তুমি কি কি লার্ন করলা। বা এখন ধরো হচ্ছে এই যে এআই দিয়ে বা হচ্ছে কোডিং এজেন্ট গুলো যেমন কার্সার বা এই এগুলো দিয়ে তুমি কিন্তু জাস্ট প্রম্পট দিয়ে অনেক কিছু বানিয়ে দিতে পারবে। বাট বানিয়ে দিলেও দেখবে যে সব ঠিক নাই, তোমাকে কিছুটা একটু মডিফাই করে এটা। সো স্টার্ট আপ দেওয়া আমার মনে হয় যে এখন একটা মোক্ষম সময়, জব খোঁজার চেয়েও খুবই একটা ভালো রাইট টাইম। যে আগে যে একটা স্টার্ট আপ আইডিয়া তোমার বানাইতে হয়তো বা 3 মাস লেগে যেত, তুমি 10 দিনে একটা স্টার্ট আপের একটা ওয়েবসাইট, মানে অ্যাটলিস্ট সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে তুমি বানিয়ে ফেলতে পারবা। মে নট বি প্রোডাকশন রেডি, বাট তুমি যেটা 3 দিনে বানাইতে পারবা, আগে সেটা বানাইতে তোমার 1-2 মাস লাগতো, হয়তো বা আরো 10টা ডেভেলপার লাগতো। কিন্তু তুমি সেটা মানে খুবই তাড়াতাড়ি একটা প্রোটোটাইপ রেডি করতে পারবা। আমার মনে হয় যে তুমি যদি এরকম প্রোটোটাইপ রেডি করতে পারো, আর তোমার যদি সেই ডোমেন নলেজটা থাকে যে আসলে এই জিনিসটার জন্য এই জিনিসটা ঠিক মতো কাজ করতেছে না, এআই তো অবশ্যই এখনো ভুলভাল করে, তুমি ঠিকঠাক করে একটা স্টার্ট আপ আইডিয়া দিয়ে, একটা প্রুফ অফ কনসেপ্ট দিয়ে তুমি রেডি করে ধরো এরকম কাউকে পিচ করলা যে আচ্ছা আমার এই ডেটা আছে। এটা কিন্তু আমার মনে হয় যে এখন মাচ ইজিয়ার দ্যান 10 years ago। এখন অবশ্যই হয়তো বা এআই এর কারণে জব পাওয়া ডিফিকাল্ট, বাট এরকম স্টার্ট আপ কালচার বা একটা অ্যাপ বানানো ইজ মাচ ইজিয়ার। সো আমার মনে হয় যে তোমরা এই কোর বিষয়গুলো শিখে যারা এখনো স্টুডেন্ট আছে, যদি এটা ট্রাই করে, আমার মনে হয় যে বাংলাদেশ থেকে এরকম আরো 1000টা ফাউন্ডার বের হবে, যারা আসলে ইউজফুল অ্যাপ্লিকেশন বানাবে। আমি একটু অ্যাড করি এখন, কোডিং আমরা যখন বড় হয়েছিলাম আমাদের ক্ষেত্রে তখন কোডিং জানাটা মনে হচ্ছে একটা এক্সট্রা স্কিল ছিল। এখন উই আর এন্টারিং ইন দ্য এজ অফ এআই। আমার মতে এখন সবার ইররেসপেক্টিভ অফ দ্য মেজর এআই লিটারেসি একটা বাড়ানো উচিত। আমেরিকাতে প্রতিটা ইউনিভার্সিটিতে, প্রতিটা কলেজে কিভাবে এআই লিটারেসি বানানো যায় এটার জন্য ব্যাপক এফার্ট দেওয়া হচ্ছে।
সো এই এআই লিটারেসি একটা ইউনিভার্সিটি থেকে পাওয়া সম্ভব। আরেকটা সম্ভব যেভাবে ওই কোর্স ইন্ডিপেন্ডেন্টলি শিখে, আরেকটা কাজ যেটা করা যেতে পারে, যেটা আমেরিকাতে হয়, ওই যে সামার ক্যাম্প। সামারে যেহেতু ক্লাস থাকে না, তো ওই সময় ক্লাস যে সময় থাকে না 1 মাস 2 মাসের গ্যাপে, তখন একটা বুট ক্যাম্প করে এখানে আমি এআই তো অনেক কম্পোনেন্ট আছে, তো এজেন্টিক এআই, কেউ ধরো কম্পিউটার ভিশনের একটা সামার ক্যাম্প, কেউ রোবোটিক্সের সামার ক্যাম্প, কেউ এনএলপির সামার ক্যাম্প। তো এগুলার আরও প্রমোট করা উচিত আমার মনে হয় ইউনিভার্সিটিতে, প্লাস ওই অ্যাওয়ারনেসটাও যেন, কারণ ভবিষ্যতে যে ওয়ার্ল্ডে আমরা এন্টার করতে যাচ্ছি, হয়তো দেখা যাবে কোডিং, ওই যেটা বলতেছে চ্যাট জিপিটিতে আমি যদি একটা সার্চ দিই আমার এই কোডটা দরকার হয়ে যাচ্ছে, তোমার ক্ষেত্রে যেটা জানতে হবে এটাকে কীভাবে কারেক্ট করা যায়, দেখা যায় অল্প একটু গ্যাপ থাকে অটো জেনারেটেড কোডটাকে। তো ওগুলো আলটিমেটলি এটা আরও দিন দিন আরও ইমপ্রুভ হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার জানা কিভাবে এই সিস্টেমগুলো কাজ করতেছে, রাইট? ওইটা এআইয়ের বেসিকগুলো যদি না জানা থাকে, তখন ফ্লগুলো বোঝা যাবে না, তখন সব কিছু মনে হয় ম্যাজিকের মাধ্যমে হচ্ছে। তো এই বেসিক নলেজগুলো আমার মনে হয় আরও বাড়ানো উচিত। যেই জুনিয়রদের আমি এটা বলবো, যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসো, জাস্ট এই বেসিকগুলো জানানো উচিত নিজে থেকেই। যারা আমাদের ফিল্ডে আছো তাদের ক্ষেত্রে তো আরও ইম্পর্টেন্ট, আরও ডিপে যেতে হবে, বাট যারা নাই তারপরেও এগুলার বেসিকটা জানা উচিত আমার মনে হয়। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শেষ করব। আমার পিএইচডি ইনস্টিটিউশন জর্জ মেসন, তো আমার এক প্রফেসর ছিলেন আমার সেহু, উনি এখন ওনার এআই ডিরেক্টর অর সামথিং, উনি এনএসএফেরও মনে হয় ডিরেক্টর ছিলেন। তো উনি এই সেমেস্টারে ওই একটা কোর্স অফার করলো, ওই এআই ফর অল টাইপ, হ্যাঁ, ইউনিভার্সিটি কোর্স নাম্বার দিয়ে। ইউজুয়ালি আমাদের আমেরিকায় যখন ইউনিভার্সিটিতে একটা কোর্স অফার করা হয়, সিএস এর হইলে দেখা যাচ্ছে CS 40, CS 65, CS 100, বা ইনফরমেশন সিস্টেম থেকে গেলে IS সামথিং, রাইট? উনি একটা কোর্স এই সেমিস্টারে উনি ইন্ট্রোডিউস করলেন, ওটার নাম ইউনিভার্সিটি সামথিং। তো ওখানে দেখা গেল উনি এনরোল করছে, এটা ওয়াইডলি ওপেন ফর এভরিবাডি। তো ওখানে পলিটিক্যাল সায়েন্স থেকেও যেমন স্টুডেন্ট এনরোলমেন্ট করছে, বায়োলজি থেকেও আসছে, কম্পিউটার সায়েন্স থেকেও আসছে। বাট উনি যেটা করছে, এই এআই টেকনিকগুলোকে এমনভাবে পিচ আউট করছে যাতে সবাই এটা আন্ডারস্ট্যান্ড করতে পারে ইন জেনারেল। তো ওটার জন্য ওনাকে অনেক কিছু কার্ভ আউটও করা লাগেনি টু ক্যাটার দ্যাট স্পেসিফিক সেক্ট অফ পিপল। তো ওই এডুকেটরদেরও আমাদের এরকমভাবে করতে হবে, যাতে এমনভাবে কিছু একটা আইদার সামার ক্যাম্প হোক আর এরকম ইউনিভার্সিটি লেভেল কোর্স হোক, যেটাও আমেরিকাতে হচ্ছে। তো এন্ড অফ দ্যাট ওই কোর্সে আমি যেহেতু অ্যাওয়্যার ছিলাম ওই কোর্সটা সম্বন্ধে স্ট্যাটাস দিত, আজকে আমি এটা পড়ালাম। তো ওই শেষে দেখা গেল উনি সবাইকে একটা প্রজেক্ট করতে দিচ্ছে, ফাইনাল প্রজেক্ট। ইউজুয়ালি ওটাই থাকে আমার কোর্সেও, ক্লাসের সেমিস্টার শেষে আমি বলি তোমাদের একটা প্রজেক্ট করতে হবে, এখন যা লার্ন করছো অ্যাপ্লাই করো, ইন্টিগ্রেট করো। তো দেখা গেল উনি খুব প্রাউডলি বললো, দেখো ওরা অন্য ডিফারেন্ট ফিল্ড হলেও দে আর হ্যাভিং দ্যাট কনভারসেশন ওয়ার দে আর ক্রিটিসাইজিং দ্য ফ্লজ অফ এআই। তো আই থিঙ্ক এই লেভেলের অ্যাওয়ারনেসটা আসা উচিত ধীরে ধীরে, কারণ এটা চলে যাওয়ার জন্য আসেনি, থাকবে। তা আমাদের যেন কম্পিউটার লিটারেসি 20 বছর আগে ছিল, আমার মতে এই লিটারেসিটা থাকা উচিত। ওকে, এআই এই টেকনিকটা খালি এজেন্টিক এআই না, এর কোথায় ফ্ল আছে, কি জন্য এটা কাজ করতেছে, এইটুকু অ্যাওয়ারনেস থাকা উচিত। এডুকেটর আমাদেরও যেরকম কোর্স অফার করতে হবে, প্লাস এই যে সামার ক্যাম্প করে যারা কোর্স নিতে পারতেছে না ওই সময় এসে যা সাইন আপ করলাম, লার্ন করলাম। আর একটা সেলফ পেসড কোর্স, যেটা চুলকারনাইন বললো যে নিজে তো নিজে শেখাটা আসলে অনেক সময় কাজ করে না, কারণ কি আই এম মাই ওন বস, তো এই হাফ করে এই জন্যই ইউনিভার্সিটি এডুকেশনটাকে আমি এখনো ভ্যালু করি। অবশ্যই আমি প্রফেসর, এই জন্য ওটাকে প্রেসার দিয়ে হলেও অ্যাটলিস্ট এখানে তোমার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে, তুমি অবশ্যই শিখবে। সেম থিংস আমার ওই বুট ক্যাম্পেও দেখা যাবে, তুমি সাইন আপ করলে এখানে আশেপাশে প্রতিদিন যাচ্ছ, অবশ্যই তোমার একটা মোটিভেশন থাকবে, আর শেষে একটা ডেমনস্ট্রেশন দেখানোর জন্য কিছু হবে। তো এটা এই ধরনের কোর্সের জন্য সামার ক্যাম্প যেমন ইম্পর্ট্যান্ট। কারণ আমি বাংলাদেশে ওই সামার ক্যাম্পটা কখন করা হবে, হয়তো ইউনিভার্সিটি যখন ট্রানজিশন থাকে 2টা সেমিস্টারের ফাঁকে, তখন করা যেতে পারে। এইভাবে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। বা আউটসাইড অফ ইউনিভার্সিটি আমি একটা জেনেরিক সামার ক্যাম্প, এখন তো সোশ্যাল মিডিয়া আছে, পাবলিশ করে দাও, দেন হুএভার ওয়ান্টস টু লার্ন লাইভ হ্যান্ডস অন ট্রেনিং দিয়ে একটা জিনিস শিখে। আপনার কাছে একটা কোশ্চেন ভাই, এই যে আপনার মানে আমেরিকায় এত কিছু, মানে দের ইজ এ টেকনোলজি দেয়ার, সো ক্যান ইউ
মানে আমরা কি সেই টেকনোলজিটা বাংলাদেশে নিয়ে আসতে পারি কিনা, বা আপনি যদি ধরেন আপনি সেখান থেকে শেখাচ্ছেন, বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে আপনার কোলাবোরেশন থাকলো, তারপর আপনি এখানে যেমন আপনি চায়নাতে করতেছেন, সেই জিনিসটা যদি আমি বাংলাদেশের কারোর সাথে করি, দি স্টুডেন্ট উইল বি মানে দে ট্রেন্ড আপ, স্কিল আপ। সো এইটা এরকম কোনো চিন্তা ভাবনা আপনার আছে কিনা বাংলাদেশের সাথে, বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির সাথে? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। এখন আমি তো আমার ইউনিভার্সিটির এমপ্লয়ি, এটা আসতে হবে ইউনিভার্সিটি থেকে। তো ইউনিভার্সিটি, আমার ড্রেক ইউনিভার্সিটি, ওদের এনরোলমেন্ট বা ওদের ওই মনিটারি লাইক পাইপলাইন বাড়ানোর জন্য ওরা দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের সাথে যায় কোলাবোরেট করতেছে, কিন্তু ওটাতে ওরাও তো ছাড় দিয়ে কথা বলতেছে না। দেখা যাচ্ছে ওই আমরা যেই ফিটা নেই আন্ডারগ্র্যাডদের জন্য, ওই চাইনিজ ইউনিভার্সিটি, চিংদা ইউনিভার্সিটির সাথে ওই ফিটাই নিচ্ছে। এখন এই এগ্রিমেন্টটা যদি আসতে পারি যে আমাদের নর্থ সাউথ একটা জয়েন্ট কোলাবোরেশন করবে, সেক্ষেত্রে ওরা এই ধরনের ফিটা দিবে, কোর্স ফিটা দিতে পারবে, তখন হয়তো ওরা আসবে। আমার মতে এখানে মনিটারি চ্যালেঞ্জটাই মেইন হয়ে দাঁড়াবে। নাইলে দেখা যাবে আরও আমেরিকান ইউনিভার্সিটিরা কোলাবোরেট করা শুরু করবে। বাংলাদেশের যেমন বুয়েট, আপনি তো বুয়েটে পড়াশোনা করতে পারেন, তো বুয়েটের সাথে আপনার তো মানে অনেক বুয়েটের স্টুডেন্ট অলরেডি আমেরিকা অনেক ইউনিভার্সিটিতে আছে। সো আপনারা কি কোনো একটা স্টেপ নিতে পারেন যে মানে বুয়েটের সাথে আপনার ইউনিভার্সিটি বা তারা এসে শুধু বুয়েট না, বুয়েট থেকে দেন হচ্ছে বুয়েট হবে সেন্টার, বাট তারপর সেখান থেকে মানে এই যে টেকনোলজিগুলো অন্যান্য ইউনিভার্সিটিতেও ট্রান্সফার হবে আস্তে আস্তে করে নলেজগুলো। আমরা সব ইউনিভার্সিটিতে হয়তো বা যোগাযোগ করে দিতে পারবো না, আমরা একটা সেন্টার রাখলাম, সেই সেন্টারে আপনি এসে পড়ালেন বা বাংলাদেশে কেউ আসলো বা ফরেন কোনো টিচার আসলো, এই ট্রান্সফারটা মানে এই নলেজটা ট্রান্সফার হলো এই জায়গায়, টেকনিক্স মেথডসগুলো এখানে ট্রান্সফার হলো, আর এখান থেকে তারা মানে এটা স্টাডি করে তারা হচ্ছে বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটি তারা প্রচার করে দিল। এটা কেমন কেমন ভেরি গুড আইডিয়া। এটা একটাভাবে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এটা করা যেতে পারে একভাবে। দেখো, আমি কাজের জন্য হলেও মাঝে মাঝে এখানে আসা, যে আমি এখন টেম্পোরারি চায়নাতে এক সেমিস্টার পড়ালাম, আমি আবার চলে যাচ্ছি, তো এর মাঝে আমার কিন্তু আশা হচ্ছে। তো যেটা করা যেতে পারে, অফিসিয়াল কোনো এরকম কোর্স একজন আমাদের আমেরিকার প্রফেসর এখানে পড়াবে এমন না হলেও, যেটা করা যেতে পারে, আমেরিকায় যেটা প্রচলন আছে, তুমি গেস্ট লেকচার, তো গেস্ট লেকচার একটা না দিয়ে এমন করা যেতে পারে যেটা যে না, নেক্সট ফিউ লেকচার্স উইল বি টট বাই দিস প্রফেসর হু হ্যাজ এক্সপার্টিজ অন দ্যাট সার্টেইন ফিল্ড। এইটা একটা গুড আইডিয়া হতে পারে। তো সবসময় পাইপলাইন আছে, কেউ না কেউ আসতেছি আমাদের ওখান থেকেই। তো দেখা যাচ্ছে যে না, আমি আসি গেস্ট লেকচার হিসেবে, আসে 2-3টা কোর্স পড়াই গেলাম। তাহলে যেটা হবে, আমার চায়নার এক্সপিরিয়েন্স যেটা বলতেছে, আমার স্টুডেন্টরা 8টা কোর্স নিছে, ওদের আমি খুবই একটা সিম্পল কোর্স পড়ালাম এখানে, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্স। বেসিক্যালি এটাতে অ্যালগোরিদম কি, কম্পিউটেশন কি, আর এটাকে পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি কীভাবে ট্রান্সলেট করবে। তো ওরা যেটা বললো ক্লাস সেমিস্টার শেষে, ওদের এক্সপেরিমেন্টস, যে ওই যে একটা ইস্টার্ন ওয়ে অফ এডুকেশন অ্যান্ড ওয়েস্টার্ন ওয়ে অফ এডুকেশন, উই আর মোর অ্যাপ্লাইড। মানে আমি মুখস্থ করে কতটা উগলাইতে পারছি বা রাইট করতে পারছি, তার চেয়েও মোর ইম্পর্টেন্ট, আমি তোমাকে এই 5টা টেকনিক শিখাইছি, এটা অ্যাপ্লাই করে তুমি প্রজেক্টটা কেমনভাবে করতে পারছো। পরে দেখা যাচ্ছে ওরা খুবই এনজয় করছে এটা। মানে ওদের 2-1জনের সাথে আমি কথা বলে বুঝছি যে খুবই স্বাভাবিক, হয়তো ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ পেলেই হয়তো মানুষজনের মধ্যে ইয়েটা আসে। সো ওই জিনিসটা করা যেতে পারে। তখন দেখা যাবে কি, আরেকটা পার্সপেক্টিভ আসবে। তো তখন দেখা যাবে না, এটা তো এভাবে চিন্তা করা যায়। তো এই গেস্ট লেকচার সিস্টেমটাও একটা গুড অ্যাপ্রোচ, আনটিল ওই প্রপার মনিটারি চ্যালেঞ্জটা রিজলভ না হয়।